সাসপেন্স স্টেশন। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, সাসপেন্স স্টেশনে আমরা দীর্ঘদিন পরে হাজির হয়েছি একটি বিশেষ গল্প নিয়ে। অন্য পৃথিবী। আজকের পৃথিবী আসলেই অন্যরকম। নভেল করোনা ভাইরাস মানব জাতিকে প্রতি পদে পদে বিপর্যস্ত করে দিয়েছে। এ পর্যন্ত 4 লক্ষেরও বেশি লোক প্রাণ হারিয়েছে এই ভাইরাসে। তাদের প্রত্যেকের পরিবারের প্রতি আমাদের পক্ষ থেকে রইল গভীর সমবেদনা। জানি না কোথায়, কিভাবে, কখন নভেল করোনা ভাইরাস থেকে মুক্তি মিলবে, তবু জীবন থেমে থাকবে না। তো শুনতে থাকুন আজকের গল্প অন্য পৃথিবী। লেখক বাবলু ভঞ্জ চৌধুরী। গল্পটি লেখকের ঢেউ.blogspot.com এই ব্লগ সাইট থেকে নেওয়া হয়েছে। গল্প পাঠে আমি বাবলু। শুনতে থাকুন আজকের গল্প অন্য পৃথিবী। ঝোপ জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে বাম পাশে একটা ভাঙা দেওয়াল দেখে আনমনে সেটা নিয়ে ভাবতে ভাবতে চলতে থাকে রূপম। সন্ধে গা ঘোর হয়েছে। রাত 8টার মধ্যে খেয়াঘাটে পৌঁছানোর জন্য মাথা ব্যথা, তাই দেওয়াল থাকার চিন্তাটা খুব একটা জোর লাগালো না। কিন্তু মনটা খুঁতখুঁত করছে। এখানে তো এরকম একটা ভাঙা বাড়ির দেওয়াল থাকার কথা নয়। শুনেছে আশেপাশে বহুদূর পর্যন্ত কোনো গ্রাম নেই, বসতি তো দূরের কথা। কবরখানার দেওয়াল বলেও তো মনে হলো না। ভাবতে ভাবতে রূপম জোরে পা ফেলে হাঁটছে। হঠাৎ পিছন থেকে মেয়েলি কণ্ঠে একটা ডাক শুনতে পেল। শুনছেন? এই যে শুনছেন? পিছন ফিরেই দেখে দেওয়ালটা যেখানে ছিল সেখানে কাঁচ ঘেরা একটা কামরায় অত্যন্ত ক্ষীণ আলোয় একটা মেয়ে ব্যাকুল নয়নে তার দিকে তাকিয়ে আছে। বয়স 20-22 হবে। ফর্সা চিকন চেহারা, একটা ধূসর রঙের গাউন পরা, বেশ সুশ্রী বলেই মনে হলো। দূর থেকে কামরাটা একটা বড় ঘরের লাগোয়া বলে মনে হচ্ছে, কিন্তু ঘরের বাকি অংশে আলো নেই, ভিতঘুটে অন্ধকার। একটু আসুন না প্লিজ। রূপম ভাবল যে দেওয়ালটা সে দেখেছিল সেটা হয়তো এই কামরার দেওয়াল। আলো জ্বালানো ছিল না বলে ওরকম ভাঙা স্যাঁতসেঁতে লেগেছিল। কিন্তু এই জনহীন দুর্গম জঙ্গলি জায়গায় এরকম একটা ঘর কেন থাকবে? মেয়েটি কাতর কণ্ঠে বলল, কি ভাবছেন? একটু সরে আসুন না। রূপম দ্বিধাগ্রস্ত পায়ে খানিকটা পিছিয়ে গিয়ে দেখল কামরাটা খুব ছোট, কাঁচের তৈরি বড় খাঁচা বলা যায়। কাঁচগুলো বেশ পুরু, আর বাইরের দিকে লোহার শিকের বেষ্টনী। কামরার সাথে যে ঘর আছে সেটা দেখা যাচ্ছে না, অনুমানে ফুটে উঠছে মাত্র। আলোর পিছনে থাকার কারণে হয়তো এমন হচ্ছে। এটা একটা হাসপাতালের আইসোলেশন কেবিন বলেই মেয়েটি কাতর স্বরে বলল, আমাকে বের করুন না প্লিজ। আমার করোনা হয়নি। ওরা আমাকে খামোকা আটকে রেখেছে। আমাকে বের করুন না প্লিজ। রূপম এখনো পথের উপর দাঁড়িয়ে। এখান থেকে হাত 20 দূরে ওই কামরা। দৃষ্টিপথে ডালপালা এসে পড়ছে। লক্ষ্য করে দেখল মেয়েটির শরীর এবার কেমন শুকনো ঠেকছে। সে যে বন্দিনী তা স্পষ্ট। করোনা রোগীর আইসোলেশন কেবিনে কেউ থাকে না, সেটা রূপম জানে। শুধু অক্সিজেন বা ওষুধ দেওয়ার দরকার হলে বিশেষ প্রোটেকশন নিয়ে দিয়ে যায়। অনেক সময় কাঁচের দেওয়ালের ওপাশ থেকে ওষুধ ফেলে দেওয়া হয়। রূপম জিজ্ঞেস করল, কিন্তু কেন আপনাকে ছাড়ছে না? ইচ্ছে করে। দেখুন, আমার কোনো অসুবিধা নেই, কোনো শ্বাসকষ্ট নেই। আমি একদম সুস্থ। ওরা আমাকে মেরে ফেলবে। বাড়িতে আমার অসুস্থ মা আর বাবা আছে। কতদিন তাদের দেখি না। আমি ছাড়া তাদের যে আর কেউ নেই। আমাকে
আমাকে শুধু এই ফাঁকে বের করে দিন। ওরা আসার আগে আমাকে এখান থেকে বের করে দিন। মেয়েটির কান্না এতটাই মর্মস্পর্শী যে এই বন জঙ্গলে হাসপাতাল এলো কি করে রূপমের আর সে চিন্তা হলো না। সে ভাবল কোভিড-19 রোগীর সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে বলে সরকার যেমন খেলার স্টেডিয়াম, বড় শপিং কমপ্লেক্সে অস্থায়ী হাসপাতাল বানিয়েছে, তেমনি এই নিরিবিলি জঙ্গলের মধ্যেও বানানো হয়েছে। মেয়েটি ফোঁপাতে ফোঁপাতে বলল, আমার কথা কেউ শোনে না। সবাই আমাকে নিয়ে খেলছে, সবাই আমাকে নিয়ে খেলছে। এত করে বলি আমার কিচ্ছু হয়নি, আমাকে ছেড়ে দিন। মেয়েটির আবেগ ভরা আরতি রূপমের হৃদয়কে একটু একটু করে গলিয়ে দিচ্ছে। সে সিদ্ধান্ত নিল মেয়েটিকে সাহায্য করবে। রূপম সরু একটা ডালের পাশ দিয়ে উঁকি মেরে 2 পা এগিয়ে গিয়েই থেমে গেল। কাঁচের দেওয়াল না হয় ভাঙা যাবে, কিন্তু লোহার শিক কাটবে কি করে? বলল, আমি আপনাকে বের করব কি করে? ওই লোহার রেলিং, পুরো কাঁচের দেওয়াল কাটবো কি করে? আমার কাছে তো কোনো যন্ত্রপাতি নেই। কিছু থাকার দরকার নেই, আপনি শুধু ছুলেই আমি বের হতে পারব। আসুন না প্লিজ, এগিয়ে আসুন। মেয়েটির কথাটা শুধু অযৌক্তিক শোনালো না, কেমন অপার্থিব ও অলৌকিকও শোনালো। লোহার শিক, কাঁচের পুরো দেওয়াল শুধু হাত ঠেকালেই ভেঙে যাবে? তা কি করে সম্ভব? রূপম ভাবল মেয়েটি হয়তো প্রতীক্ষা আর আশায় থাকতে থাকতে বাস্তব জ্ঞান হারিয়ে ফেলেছে। মেয়েটি বলল, আপনি শুধু রেলিংয়ের গায়ে একটু হাত ছোঁয়ালেই আমি বেরিয়ে আসতে পারবো। বলেই নড়াচড়া করতে গিয়ে তার গাউনের আড়াল থেকে চোখের পলকে একটা হাত আলোয় বের হয়েই আবার অন্ধকারে সরে গেল। আর মুহূর্ত দৃশ্যমান ওই হাতখানি দেখেই রূপমের পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত অতি ঠান্ডা একটা স্রোত বয়ে গেল। তার 2 চোখ দাঁড়িয়ে গেল। মেয়েটির আঙুলগুলো কালো ভাল্লুকের গায়ের মতো লোমশ, আর নখগুলো ছুরির মতো লম্বা। সেগুলো নখ নয়, ভয়ঙ্কর নলি। ঠিক এ মুহূর্তে মন্টু মামার ফোন এলো। আয় রূপম, তুমি কত দূর গেছো? খেয়া পার হতে পেরেছো কি? রূপম ভয়ের ঘরে থেকে উত্তর দিল, না মামা, আমি এখনো রায়পুরের জঙ্গলে। মন্টু মামা যেন চমকে উঠলেন। সে কি? তোমার না ওই জায়গাটা সন্ধ্যার আগেই পার হওয়ার কথা? তুমি কি কোনো মেয়ে ছেলে দেখেছো কাঁচ ঘেরা লোহার রেলিং দেয়া ঘরে? মন্টু মামার প্রশ্নটা ঝড়ের বেগে ভয় জাগিয়ে দিল সমস্ত শরীরে। উত্তর দিতে গিয়ে থেমে গেল রূপম। সামনে মেয়েটা ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ করে তার কথা শুনছে। রূপম ভয়ে ভয়ে স্বর নিচু করে উত্তর দিল, হ্যাঁ মামা। মন্টু মামা সাথে সাথে চমকে উঠলেন। সর্বনাশ! খবরদার, মনের ভুলে ওই রেলিং আর কাঁচ হবে না। মেয়েটি কান্নাকাটি করবে, মায়া ভরা চোখে ডাকবে, ঘুণাক্ষরেও যাবে না। গেলেই কিন্তু মারা পড়ে যাবে। এ পর্যন্ত 10 জন মরে গেছে, আজকের খবরের কাগজে দেখেছি। এক্ষুনি পালাও, ছুট দাও। দেখো খেয়া পাও কিনা। যদি না পাও, পশ্চিমে একটা পুরাতন মন্দির আছে, ভেতরটা বেশ নিরাপদ, ওখানে থাকবে। আমি এক্ষুনি করিম ভাইকে ফোন করে জানিয়ে দিচ্ছি, উনি একটা ব্যবস্থা। কথা শেষ হলো না।
ভয়ে অবশ হয়ে মোবাইলটা হাত থেকে পড়ে গেল ঝোপ জঙ্গলের মধ্যে। তীব্র আতঙ্কে রূপম মোবাইল খোঁজার সাহস পাচ্ছে না। ভয়ার্ত চোখে মেয়েটির দিকে তাকিয়ে আছে। মেয়েটির সর্বাঙ্গ সজাগ হয়ে উঠল শিকারী বিড়ালের মতো। চোখে মুখে শিকার হাতছাড়া হয়ে যাওয়ার আশঙ্কা। রূপমের দিকে খানিকক্ষণ নিষ্পলক চেয়ে থেকে ভাবান্তর ঘটালো চেহারায়। তারপর কণ্ঠে অপরূপ মাধুর্য ঢেলে বলল, কই আসুন। রূপম চেঁচিয়ে বলল, না, আসবো না। বলেই প্রাণ টেনে যেদিক থেকে এসেছিল সেদিকে অন্ধকার আগান বাগানের মধ্যে ছুটে পালাতে লাগলো। ছুটতে ছুটতে পিছন ফিরে দেখে যতটা ছুটছে ততটা এগোচ্ছে না সে। কাঁচ ঘেরা ক্ষীণ আলোর ঘরের মেয়েটি দৃষ্টিপথ থেকে মোটেই দূরীভূত হচ্ছে না। চোখে হতাশা আর হিংস্রতা নিয়ে উন্মুখ হয়ে তার চলে যাওয়া দেখছে। দেখতে দেখতে ভীষণ কান্নায় ভেঙে পড়ে বলতে লাগলো, চলে যাবেন না, আমাকে উদ্ধার না করে চলে যাবেন না। সব মিথ্যে, চলে যাবেন না। প্রবল কান্নায় কাঁটা কবুতরের মতো ছটফট করে সেই কাঁচের দেওয়ালে জোরে জোরে ধাক্কা দিতে থাকলো মেয়েটি। আর এ সময় তার হাত দুটো স্পষ্টতই ভাল্লুকের হাতের মতো কালো লোমশ দেখা গেল। এক হাত লম্বা কালো নলি কাঁচের গায়ে ঠোকরাতে লাগলো মুহুর্মুহ। রূপম দেখছে আর হাঁপাতে হাঁপাতে গাঁ গাঁ করে ছুটছে। ছুটতে ছুটতে পথের বাঁকে মেয়েটিকে আর দেখতে পেল না, কিন্তু তার চিৎকার ধ্বনি ভেসে আসছে। অন্ধকার আর প্রতিটি পাতা যেন সেই ধ্বনিকে এগিয়ে নিচ্ছে, যেন খুব কাছেই রয়েছে, হুট করেই সামনে দেখা দেবে। প্রায় মাইল খানেক ঊর্ধ্বশ্বাসে ছোটার পর সামনের দিক থেকে প্রাইভেট কারের হর্নের আওয়াজ শুনতে পেল রূপম। কারটি একটানা হর্ন দিয়ে যাচ্ছে। হর্নের শব্দের দিকে কিছুক্ষণ ছোটার পর হেডলাইটের আলো দেখতে পেল। রূপম পড়ি মরি করে হাঁপাতে হাঁপাতে বলল, প্রাইভেট কারের ড্রাইভার দরজা খুলে দিয়েই বলল, বাবু, আপনাকে নিতেই আমি এসেছি। করিম সাহেব আমাকে ফোন করে পাঠিয়েছেন। আপনার ফোন তো কাজ করে না। আচ্ছা, আগে ভেতরে উঠে বসুন তো, সব বলছি। রূপম এক টানে গাড়ির ভেতরে উঠেই দরজা বন্ধ করে দিল। জায়গাটা জঙ্গলের বাইরে একটা ফাঁকা জায়গা। পশ্চিম পাশ দিয়ে বয়ে গেছে ইছামতি নদী, উত্তরে এই জঙ্গল। আকাশের আলোয় পূব আর দক্ষিণেও বন জঙ্গলের রেখা বোঝা যায়। হেডলাইটের আলোয় সামনের যেটুকু দেখা যাচ্ছে বোঝা গেল সমতল মাটি, সচরাচর কোনো পথ নয়। রূপম হাঁপাতে হাঁপাতে বলল, শিগগির চলুন, যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে। ড্রাইভার খট করে সুইচ টিপে হালকা লালচে আলো জ্বালিয়ে দিল। বাম পায়ের তলার কাছে ব্রেকের পাশ থেকে একটা মদের বোতল হাতে তুলে বলল, না না বাবু, এটা বুলেট প্রুফ গাড়ি। ভূত বাইরে থেকে ঝাপটা ঝাপটি করলেও ভেতরে আমাদের গায়ে হাত দিতে পারবে না। বলেই একটা ছোট গ্লাসে মদ ঢালতে ঢালতে হেসে বলল, অনেকক্ষণ মাল খাওয়া হয়নি তো, গলাটা একটু ভিজিয়ে নি। ড্রাইভার ঢক ঢক করে মদ খেয়ে বলল, খাবেন নাকি একটু? হারিয়া নয়, খাঁটি বিদেশি। দেখবেন ভয় টয় কোথায় পালাবে। না না, আমি মদ খাই না। দয়া করে এখান থেকে বের করুন আমাকে।
ড্রাইভার এবার জামার ভেতর থেকে একটা কালো পিস্তল বের করে বলল, এটা দেখেছেন তো? ঘাবড়াবার কোনো কারণ নেই বাবু। আমি হর্ন দিচ্ছিলাম আপনার অবস্থান বুঝতে, যাতে আপনি সাড়া দিতে পারেন। আর একটু দেরি হলে আমি নিজেই ঢুকতাম ওই বনে। খেয়া বন্ধ হয়ে যাওয়ায় করিম সাহেব আসতে পারেননি, আমাকে ফোন করে পাঠালেন। আমার সাথে ভম্বল নামের এক পালোয়ানকেও পাঠাতে চেয়েছিলেন, কিন্তু আমি তাকে নিইনি। শালা শুধু মদ খেতে চায় আর সিগারেট খেতে চায়। ড্রাইভার গাড়ি স্টার্ট দিল। অন্ধকার কেটে ঝোপঝাড়ের মধ্যে হেডলাইটের লালচে আলো ফেলে এগোতে লাগলো গাড়ি। এখানের নদীতে কাছাকাছি একটা খেয়া আছে। সেই খেয়া পার হতে বলে দেওয়া হয়েছিল রূপমকে। বনের মধ্যের এই পথ সম্পর্কে তার কোনো ধারণা নেই। জিজ্ঞেস করল, আচ্ছা ড্রাইভার, এরকম বন জঙ্গল আর কত দূর রয়েছে? ড্রাইভার বলল, তা বাবু 25-30 কিলোমিটার হবে। অনেক দূরে একটা ব্রিজ রয়েছে, সেটা পার হয়েই যেতে হবে। অনেকটা ঘুর বাবু। তারপর মৃদু হেসে বলল, এ গাড়ির বডি দারুণ শক্ত, আর গ্লাস তো লোহার মতো। কোনো ভয় নেই বাবু। বললাম না, ভূত এসে ছাদে উঠে লাফাবে, গ্লাসে এসে ঘা দেবে, কোনো মতেই আপনার আমার গা ছুঁতে পারবে না। আপনি নিশ্চিন্তে বসুন তো। রূপম পিছনের সিটে বসেছে। মৃদু ঘর ঘর শব্দ করে এগুচ্ছে গাড়ি। আঁকা বাঁকা পথ কাটিয়ে মধ্যম গতিতে চালাচ্ছে ড্রাইভার। হেডলাইটের আলোর চারদিকে নিশুতি রাত জেগে বসেছে। বন পোকাদের একটানা ডাক আর অন্ধকারের পর্দা সরিয়ে বেরিয়ে পড়া গাছগুলোর পা বড্ড নিস্তব্ধ, বড্ড ভয়াল। ভেতরের মৃদু লালচে আলোয় পকেট থেকে একটা কাগজ বের করে দেখার চেষ্টা করল রূপম। হঠাৎ ব্রেক কষার একটা ঝাঁকুনি খেল। বাঁ ঘুরতেই ঠিক মাঝ রাস্তায় একটা বন বিড়ালকে তাদের দিকে তাকিয়ে থাকতে দেখা গেল। চোখ দুটো আলো পড়ে জলজল করছে। এ কারণেই ড্রাইভার ব্রেক কষেছিল। হয়তো এ পাশের বন থেকে ও পাশের বনে যাচ্ছিল। গাড়ি কাছাকাছি আসতেই এক লাফে বনের মধ্যে পালালো। ড্রাইভার বলল, দেখেছেন বাবু, কোনো ভয় ডর নেই। আর একটু হলে যে চাকায় পিষে যেত। রূপম বেশ নিশ্চিন্ত মনে জানলার গ্লাস দিয়ে বাইরেটা দেখছে। অন্ধকারে নিমগ্ন নিস্তব্ধ বনভূমি। জায়গায় জায়গায় উঁচু উঁচু গাছ আকাশের গায়ে মাথা ঠেকিয়ে আছে। ফ্যাকাশে আকাশ তার চারদিকটা নামিয়ে দিয়েছে বনের চারধারে। দেখতে দেখতে লুকিং গ্লাসে চোখ পড়তেই শীত দাঁড়া বরফ হয়ে গেল রূপমের। ব্যাকলাইটের আলো থেকে পাশের গাছগুলো দ্রুত সরে সরে যাচ্ছে, আর সেই সরে যাওয়া গাছগুলোর পাশ কেটে তরতর করে এগিয়ে আসছে সেই কাঁচ ঘেরা মেয়েটি। তার ক্ষিপ্র দৃষ্টি গাড়ির দিকে। গাড়ির গতির চেয়ে বেশি গতিতে চলছে সে। রূপম মাথা নিচু করল, যেন তাকে দেখা না যায়। তারপর ভয়ে ভয়ে পিছনের গ্লাস দিয়ে দেখল, কিন্তু কিছুই দেখা গেল না। শুধু ফাঁকা রাস্তাটা হুড় হুড় করে দূরে সরে যাচ্ছে। রূপম চাপা কণ্ঠে বলল, ভেতরের আলো বন্ধ করে দিন, হারিয়া। কেন বাবু, কিছু দেখেছেন? ভয়ে রূপমের গলা ধরে আসছে। সে কোনো মতে উত্তর দিল, আমিও দেখেছি, তাই তো গ্লাসটা ভালো করে এঁটে দিলাম। মন শক্ত করুন বাবু, গাড়ির ভেতরে আমরা নিরাপদ। ড্রাইভার ভেতরের লাইট অফ করে দিল। গাড়ির ভেতরে কালো আঁধারে ভরে গেল। শুধু ড্রাইভারের কাছে স্পিডোমিটারে আলো জ্বলছে। হেডলাইটের আলোয় ড্রাইভারের মুখের পাশটা দেখা যাচ্ছে। রূপম সামনের রাস্তায় তাকিয়ে আছে। হঠাৎ ধাক্কা দিতে দিতে কিছু দূর গড়িয়েই গাড়ি থেমে গেল। উদ্বেগ ঝরা কণ্ঠে জিজ্ঞেস করল রূপম, কি হলো ড্রাইভার?
ড্রাইভার চাবি ঘুরিয়ে স্টার্ট দেওয়ার চেষ্টা করতে করতে বলল, বুঝছি না বাবু। এবার সমস্ত অন্ধকার, সমস্ত বনভূমি যেন হাত বাড়িয়ে শ্বাসনালী পেঁচিয়ে ধরতে চাইছে। ড্রাইভার ভেতরের লাইট আবার জ্বালালে রূপম হাত ঘড়িতে দেখল রাত 11টা বেজে গেছে। জনশূন্য নিস্তব্ধ বনভূমিতে এই রাত গভীরই বলা যায়। ড্রাইভার অনবরত চেষ্টা করে যাচ্ছে, কিন্তু গাড়ি কিছুতেই স্টার্ট নিচ্ছে না। ড্রাইভার বলল, বাবু, বাইরে গিয়ে বনেট খুলে দেখতে হবে। ভয়ের কিছু নেই, আমি গ্লাস এঁটে দিয়ে যাচ্ছি। আর এই যে এটা দেখেছেন তো? ড্রাইভার কালো রিভলভারটি দেখালো। এটা নিয়ে যাচ্ছি। ড্রাইভার চলে যেতেই একা হয়ে গেল রূপম। ভেতরে লালচে একটা মিহি আলো জ্বলছে, তাতে দুপাশের জানলার গ্লাসগুলোকে মনে হচ্ছে অন্ধকারের গর্ত। ড্রাইভার বনেট খুলে ইঞ্জিনের ভেতরে লাইট মেরে দেখছে। রূপম ভেতরে থেকে ড্রাইভারের ওপর লক্ষ্য রেখেছে। হঠাৎ তার কানে যেন সেই মেয়েটির ফিসফিসে কণ্ঠ ভেসে এলো, চলে যাচ্ছে কেন? একেবারে ডান পাশের গ্লাসের বাইরের জমাট অন্ধকার থেকে আসছে কণ্ঠটা, যেন জানালার গ্লাসে মুখ ঠেকিয়ে সে বলছে। রূপম ভয়ে সিটের বাম দিকে সরে একেবারে গুটি সুটি মেরে বসল। ভয়ার্ত চোখে সে ডান দিকের জানালার গ্লাসে তাকাল। জমাট অন্ধকারে গাছগুলো নির্জীব দাঁড়িয়ে আছে। হঠাৎ বাম পাশের গ্লাসে কেউ যেন হাত ঘষছে, ঠিক একেবারে তার বাম কানের পাশে। রূপম ভয়ে আর্তনাদ করে উঠল। ড্রাইভার, এই যে বাবু, হয়ে এলো প্রায়। হারি আপ ড্রাইভার, আমি আর সহ্য করতে পারছি না। ড্রাইভার বনেট ফেলে দিয়ে চারপাশে লাইট মেরে দেখে দ্রুত গাড়িতে ঢুকে ঢপ করে গ্লাস এঁটে দিল। চাবি মোড়াতেই গাড়ি স্টার্ট নিল। তাড়াতাড়ি ড্রাইভার, শিগগির আমাকে এখান থেকে বের করো। এই তো বাবু, আর ভয় নেই। বলেই ড্রাইভার এক হাত দিয়ে মদের বোতল তুলে 2 ঢোক মদ ঢেলে দিল গলায়। প্লিজ ড্রাইভার, জায়গাটা ভালো ঠেকছে না। ড্রাইভার ঢোক গিলল, গাড়ি গড়াতে লাগলো। তা ঠিক বলেছেন বাবু, এখানে 3টে গণকবর রয়েছে, সব করোনায় মরা। আর কত দূর ড্রাইভার? তা ধরুন এখনো মাইল 10 বাবু। গাড়ি থেকে কুই কুই করে একটা সাউন্ড বের হচ্ছে। এতক্ষণ কম ছিল সেটা, এখন বেড়ে গেছে। শব্দটা এমন যে কষ্ট করে গাড়িটিকে গড়াতে হচ্ছে, মসৃণ চলনে বাধা পাচ্ছে। রূপমের সেটা বোঝার কথা নয়, ড্রাইভার বুঝতে পারছে। বলল, বাবু, বন শেষ হতে চলেছে তো, শেষ উৎপাত শুরু হয়েছে। কথাটা শুনেই ভয়ে বুকের ভেতরটা ছলাৎ করে উঠল রূপমের। মানে? পিছন দিক থেকে গাড়ি টেনে ধরেছে। অমনি দারুণ ভয়ে পিছন দিকে তাকালো রূপম। ব্যাকলাইটের আলো মেখে শাঁ শাঁ করে দূরে সরে যাচ্ছে রাস্তাটা। গাছগুলো নীরব দাঁড়িয়ে তাদেরকে বিদায় জানাচ্ছে। তেমন কিছু তো লক্ষ্য করা গেল না। রূপম দূর থেকে দৃষ্টি টানতে টানতে কাছে নিয়ে এসেই দেখল বাম্পারের তলা দিয়ে একগোছা লম্বা চুল আর সেই গাউনের একটা অংশ বেরিয়ে দুত্তাড় করে সরে যেতে থাকা রাস্তার ওপরে গাড়ির সাথে সাথে ছুটছে, যেন সেগুলো গাড়ির তলায় বাঁধা, গাড়ির টানে ঘষতে ঘষতে আসছে। রূপম তীব্র আতঙ্কে সিটের ওপর 2 পা তুলে হাঁটু মুড়ে বসল। দুহাতে চোখ ঢেকে 2 হাঁটুর মধ্যে মুখ গুজল। গাড়ির পাটাতন ভারী ধাতবে তৈরি, আক্রান্ত হওয়ার ভয় নেই, তবু অজানা এক আতঙ্ক আচ্ছন্ন করে দিল তার সমস্ত সত্তাকে। সে সুর নিচু করে চিৎকার করে ড্রাইভারকে জোরে চালাতে বলতে চাইল, কিন্তু তার মুখ দিয়ে কথা বের হলো না। গাড়ি বেসুরে ডাকতে ডাকতে ছুটে চলেছে।
ড্রাইভার একবার ডান দিকে একবার বাম দিকে জোরে জোরে স্টিয়ারিং পাকিয়ে পিছনের সেই ভয়ঙ্কর বালাইটিকে নিবৃত্ত করতে চাইছে, তাই গাড়িতে বেশ দোলা সৃষ্টি হচ্ছে। এভাবে কিছু দূর যেতেই বনভূমি পেরিয়ে ফাঁকা মাঠে এসে পড়ল গাড়িটি। সামনে অন্ধকারের মধ্যে দু একটা বসত ঘর দেখা যাচ্ছে। ঠিক সেই সময় পিছনে বনের দিক থেকে সেই মেয়েলি কণ্ঠে বুক ভাঙা আর্তনাদ গাছপালা ছাড়িয়ে আকাশে মিশে যাচ্ছে। কতদিন তোমাকে দেখিনি বাবা। ভয়ার্ত সেই আর্তনাদ ক্রমাগত দূরে যেতে যেতে একেবারে মিলিয়ে গেল। ড্রাইভার তখন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, কি ঝক্কিটাই না হলো। অবশ্য ভয়ের কিছু নেই, কোনো কারণও ছিল না, কারণ গাড়ির ভেতরে আমাদের কারো গায়ে সে হাত দিতে পারতো না বাবু। আর চিন্তা নেই, রায়বুড়ির জঙ্গল শেষ হয়েছে, এখন আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। অন্ধকার আর শুনশান নীরবতার মধ্যে গাড়িটা একটা দোতলা বাড়ির সামনে এসে দাঁড়ালো। বাড়িটা গাছগাছালির মধ্যে, নিচের তলায় ঝুম অন্ধকার। দোতলার একদিকের একটি ঘরে আলো জ্বলছে। ড্রাইভার রূপমকে দোতলায় নিয়ে সেই ঘরটির সামনে পৌঁছে দিয়ে চলে গেল। ঘরটা ছিমছাম। এক পাশে একটা খাটে পরিপাটি করে বিছানা পাতা, আরেক পাশে একটা টেবিল। টেবিলের ওপর মেলামাইনের থালায় কয়েকটা আপেল, পাশে 1 লিটারের একটা পাত্রে জল রাখা। দক্ষিণের দেওয়ালে স্লাইডিং গ্লাসের বড় জানালা। খাটে শুলে জানালাটা মাথার দিকে থাকবে। কিছুক্ষণ পরেই করিম সাহেব ঢুকলেন। লম্বা রোগা পাতলা চেহারা, বয়স 60 হবে। মুখে পরিপাটি ছাঁটের সাদা দাড়ি, পরনে ঘিয়ে রঙের একটা পাঞ্জাবি আর লুঙ্গি। মেঝেতে একটা টুলের ওপর বসে বললেন, করোনার বাড়াবাড়ি থেকে বাঁচাতে তোমার মন্টু মামা যখন তোমাকে আমার এখানে পাঠানোর কথা বললেন, আমার উচিত ছিল গাড়ি পাঠিয়ে তোমাকে নিয়ে আসা, কিন্তু তার পারলাম কই। আর আজ অমাবস্যা আগে জানলে তোমাকে ওই পথ দিয়ে আসতে বলতাম না। এদিন সকাল সকাল খেয়া বন্ধ হয়ে যায়। মন্টু যখন ফোনে তোমার বিপদের কথা বলল, তখন খেয়া পারাপার বন্ধ হয়ে গেছে, আর আমিও ছিলাম দূরে, তাই ড্রাইভারকে ফোন করে পাঠালাম। যা হোক, তুমি এসেছো, খুব খুশি লাগছে। করিম সাহেব একটু ভেবে বললেন, করোনার মহামারী সব জায়গায়, কাজেই এখানেও তোমাকে সাবধানে থাকতে হবে। যেখানে সেখানে হাত ছোঁয়া যাবে না, বাইরে বের হওয়া যাবে না। একবার কিছু হলে আর উপায় থাকবে না, কারণ হাসপাতালের উপর বিশ্বাস নেই। তোমার আন্টি আজ আবার একটু বাপের বাড়ি গেছে, কাল সকালেই এসে যাবে। তা যে ভাত আছে তুমি খেতে পারবে না, আপাতত রাতটুকু ওই আপেলগুলো খেয়ে থাকো। করিম সাহেব এবার উঠতে উঠতে বললেন, তুমি খেয়ে দরজা জানলা এঁটে শুয়ে পড়ো, কাল সকালে কথা হবে। রূপমের মনে রায়বুড়ির জঙ্গলের ঘটনাটা ছাপ ফেলে আছে। সে জানতে চাইল, চাচা, জঙ্গলের ওই মেয়েটির ঘটনাটা আসলে কি? করিম সাহেব যেতে যেতে দাঁড়িয়ে পড়লেন। বললেন, এই রাতে এ বিষয়ে কথা বলবো না, কাল সকালে জানতে পারবে। এখানে কোনো ভয় নেই, নিশ্চিন্তে ঘুমোতে পারবে। তবে বাইরের দিকে লাইটটা জ্বালিয়ে রেখো। করিম সাহেব চলে যেতেই ঘরটা খাঁ খাঁ করে উঠল। রূপম ভালো করে সব দরজা জানালা বন্ধ করে দিল। ঘরের মধ্যে 5 ওয়াটের একটা বাল্ব জ্বলছে। জানালার ওপাশটায় কি দেখার জন্য বাইরের লাইটের সুইচ অন করল। নীল একটা আলো জ্বলে উঠল। সেই আলোয় দেখা গেল নিচে ঘাস বিছানো একটা শুকনো ডোবা, তার চারপাশে গাছগাছালি। গাছগাছালির মধ্যে দিয়ে দূরে ছোট একটা ঘর আছে কি নেই বোঝা যাচ্ছে না, আর তারপরেই ফাঁকা বিল। জানালার স্লাইডিং গ্লাসের কবজা আটা কিনা পরীক্ষা করে দেখল। শুয়ে পড়ার আগে ঘরের আলো নিভিয়ে দিল, তবে
বাইরের লাইটটা অফ করল না রূপম। রূপমের ঘুম ভাঙল মাথার কাছে জানালার বাইরে কিছু ফিসফিসে কথাবার্তায়। চুপটি করে শুয়ে বোঝার চেষ্টা করল সে। তার মনে হলো কেউ যেন জানালায় টোকা দিয়ে তাকে ডেকে গেছে, তাই তার ঘুম ভেঙেছে। বালিশের পাশে রাখা হাত ঘড়িটা দেখল রাত 3:30। রূপম ভয়ে ভয়ে মাথা উঁচু করে জানলা দিয়ে বাইরে তাকালো, আর তাকিয়েই ভয় আর বিস্ময়ে তার সর্বাঙ্গের লোম খাড়া দিয়ে উঠল। নিচের চত্বরে কাঁচ ঘেরা ঘরে রয়েছে সেই মেয়েটি। কাঁচের একাংশ ভেঙে তাকে আপেল খাওয়াচ্ছেন করিম সাহেব, আর তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। রূপম দৃষ্টি ফিরিয়ে নিয়ে কিছুক্ষণ স্তম্ভিত হয়ে থাকল। করিম সাহেব পাশের ঘরেই থাকেন। রাতে তিনি এ ঘর থেকে ওই ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছিলেন। রূপম সেটা দেখেছে। নিচের ওই দৃশ্যটা ভুতুড়ে ভেবে রূপম চুপি চুপি দরজা খুলে করিম সাহেবকে ডাকতে গেল, কিন্তু বারান্দায় পা দিতেই মনের মধ্যে ঘাপটি মেরে থাকা আশঙ্কাটা ঘিরে ফেলল তাকে। বারান্দাটাকে সে চিনতেই পারছে না। ময়লা, পচা, ধুলোবালি পায়ে ঠেকছে, বিশ্রী কটু একটা গন্ধ, যেন এখানে দীর্ঘদিন কেউ চলাচল করেনি। করিম সাহেবের ঘরের সামনে গিয়ে দেখল দরজাটা সামান্য খোলা। ভেতরটা ঘন অন্ধকার, মাংস পচা গন্ধ আসছে ভক ভক করে। ঘরের মধ্যে টর্চ মেরেই আঁতকে উঠল সে। ঝুল কালি ঝুলছে দেওয়ালে, ছাদের গায়ে মাকড়সার বাসা। মনে হচ্ছে কয়েক বছর এখানে কেউ থাকে না। দরজার গোড়ার কাছে ঘরের ভেতরের দিকে একটা লেখা কাগজ পড়ে আছে। সেটা তুলে লাইটের আলোয় দেখল তাতে লেখা, মেয়েটা আইসোলেশনে রয়েছে। বেঁচে আছে কিনা জানি না। ও আপেল খেতে চেয়েছিল, কিনে রেখেছি, খাওয়াতে পারিনি। আমাদের সবার সম্ভবত করোনা হয়েছে, নির্ঘাত মরে যাব। জানি না আমাদের কবর হবে কিনা। লেখাটার তলায় লেখা, করিম উদ্দিন সর্দার। বিস্ময়ে বিমূঢ় রূপম এবার বাইরে থেকেই ঘরের মেঝেতে লাইট মেরে দেখল ঘরের অন্ধকার কোণে পচা লাশের পা দেখা যাচ্ছে। রূপম সেই মুহূর্তে এক ছুটে নিচে নেমে গাড়ির কাছে গেল। তার ইচ্ছে গাড়ি নিয়ে পালাবে, কিন্তু এ কি সেই গাড়ি? কেমন মরচে ধরে আছে, ধুলো জমেছে সারা বডিতে, যেন কতকাল এটা কেউ চালায়নি। রূপম ভেতরে লাইট মেরে দেখে স্টিয়ারিংয়ে মাথা পেতে কেউ ঘুমোচ্ছে। উদ্বেগের সাথে ফিসফিস করে ডাকল, ড্রাইভার, ড্রাইভার। কোনো উত্তর এলো না। তারপর গায়ে টর্চ মেরে ধরতেই থ হয়ে গেল সে। ড্রাইভারের গা থেকে পচা মাংস আলগা হয়ে আছে। পরিষ্কার বোঝা যাচ্ছে বেশ কদিন আগে তার মৃত্যু হয়েছে। আর নয়, যে কোনোভাবে এখান থেকে পালাতেই হবে। রাত ভোর হয়ে এসেছে, পূর্ব দিগন্ত ফর্সা হচ্ছে। রূপম এক ছুটে রাস্তায় এসে দাঁড়ালো। শূন্য ফাঁকা চরাচর। ভোরের আকাশ আর হালকা আঁধারে মেশা পৃথিবী সব পথ গুলিয়ে দিয়েছে। ফাঁকা বিলের দিক থেকে হা হুতাশ ভারী একটা বাতাস ভেসে এলো। খসখসে সেই বাতাস যেন ফিসফিস করে বলল, রূপম, আমাদের খবরের ব্যবস্থা করে যা।
শুনছিলেন গল্প অন্য পৃথিবী, রূপম, মন্টু মামা, ড্রাইভার এবং করিম সাহেব, আমি বাবলু। মেয়েটির ভূমিকায় দিলরুবা রুবি, আবহ সঙ্গীত নির্মাণ কাব্য। সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা এবং নির্দেশনা ক্যামেলিয়া। সাসপেন্স স্টেশনের পক্ষ থেকে বিশেষ কৃতজ্ঞতা দিলরুবা রুবিকে। আমন্ত্রণ রইল পরবর্তী এপিসোড শোনার জন্য।